এইভাবে কোনো সরকারের নথিপত্র নিয়ে তাদের কোম্পানির মাধ্যমে টাকা পয়সা সাদা করা, মানে সাদাকে কালো, কালোকে সাদা এবং আরও দুর্নীতির সাথে যুক্ত থাকে, তাহলে আইপ্যাককে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও ইডি কেন ভাবছে না? জানুয়ারি আইপ্যাক রেড ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক এবার দেশের সর্বোচ্চ আদালতের দরজায়। সুপ্রিম কোর্টে শুনানির পর একাধিক গুরুতর প্রশ্ন উঠেছে ইডির তদন্তের পদ্ধতি, সময় নির্বাচন এবং আইনগত বৈধতা নিয়ে। শূন্য সিজার, নির্বাচনের আগে হঠাৎ অভিযান, নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করার অভিযোগ, সব মিলিয়ে এই রেড কতটা আইনের কাঠামোর মধ্যে পড়ে তা নিয়েই এখন তীব্র চর্চা। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ট্রু নিউজ বাংলা পৌঁছে গেল বিজেপি নেতা শামিক বাগচির কাছে। না, সুপ্রিম কোর্টের স্ট্যাটিস্টিক্স বলতে যে সুপ্রিম কোর্টে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এই মামলা শুনানি করেছে আজকে, এবং এই মামলা শুনানি দুটো ধাপে হয়েছে। ফার্স্ট হাফে কিছুটা হয়েছিল, তারপরে আবার আফটার টিফিন আওয়ার্স কিছুটা হয়েছে। এখনও পর্যন্ত লাস্ট আমরা যেটুকু আপডেট পেয়েছি তাতে এটুকু দেখা যাচ্ছে যে সল্টলেকের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এবং আর একটা থানাতে যে ইডি আধিকারিকদের নামে যে এফআইআর হয়েছিল, সেই এফআইআরের ওপরে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। মানে সেই এফআইআর নিয়ে এখন পর্যন্ত পুলিশ আর ইডির ওপরে কোনো তদন্ত করতে পারবে না। আর ইডির যে তদন্ত, যেটা বারবার রাজ্য সরকার দাবি করেছিল যে উদ্দেশ্য প্রণোদিত, কোর্ট বলছে, সুপ্রিম কোর্ট বলছে যে সেটা কোনো উদ্দেশ্য প্রণোদিত ছিল না। ইডি একটা কেন্দ্রীয় তদন্তকারী স্বতন্ত্র সংস্থা। ইডি ইচ্ছা করলে দেশের যে কোনো জায়গায় গিয়ে তদন্ত করতে পারে যদি তার সঙ্গে কোনো আর্থিক দুর্নীতির বিষয় জড়িয়ে থাকে। এক্ষেত্রে ইডির কাছে কোনো স্পেসিফিক খবর ছিল, সেই জন্য তারা কয়লা পাচারের কেসে তদন্ত করে তারা একটা কোনো রিপোর্ট জমা দেওয়ার জন্য তারা সেখানে গেছিল, সেখানে তাদের বাধা দেওয়া হয়। এবং সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে, সর্বোচ্চ পর্যায় বলতে মুখ্যমন্ত্রী এবং যে এই স্টেটের লেভেলের যারা রয়েছেন তাদের তরফ থেকে এই যে তদন্তে বাধা, এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক। শুধু দুর্ভাগ্যজনক নয়, অত্যন্ত গুরুতর একটা বিষয়। যদিও এই বিষয়ে সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত ততটা কিছু খোলাসা করেনি। শুধুমাত্র সুপ্রিম কোর্ট এইটাই বলেছে যে পুলিশ তদন্ত করতে এই মুহূর্তে পারবে না ইডির ওপরে। আর এই মামলার পরবর্তী শুনানি 3রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এটা দেখতে পাচ্ছি প্রথমে কলকাতা হাইকোর্টে যখন 2 পার্টি 3 পার্টি গেল বিশৃঙ্খলার জন্য, সেটা 14ই ফেব্রুয়ারি শুনানি 14ই জানুয়ারিতে পিছিয়ে গেল। 14ই জানুয়ারিতে ইডি অ্যাডজার্নমেন্ট দিল। এবার সুপ্রিম কোর্ট পুরো ব্যাপারটাকে 3rd ফেব্রুয়ারি অবধি পিছিয়ে দিল। তো এখানে কি কোথাও না কোথাও একটা সময় কেনার ব্যাপার দেখা যাচ্ছে? হতেই পারে। দেখুন, কোর্টের, যেহেতু আমি একজন আইনজীবী, সময়ের বিষয়টা কোর্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমাদের দেশে দেখুন মামলা বহুদিন ধরে পড়ে থাকে, ঠিক আছে। এমএলএ এমপি কোর্ট করা হয়েছে যে আপনার এমএলএ এমপিদের বিরুদ্ধে ওঠা তদন্ত করার জন্য, কিন্তু সুপ্রিম কোর্টে তো সেরকম কোনো প্রভিশন নেই। দেশের সর্বোচ্চ কোর্ট, তারা মনে করছে যে তদন্ত যা হয়েছে বা ইডি যা তথ্য পেশ করতে চায় তাতে ইডিকে আরও সময় দেওয়া উচিত। সেই সময়টা ইডির পক্ষ থেকে হয়তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টে দাবি করা হয়েছিল। পাশাপাশি আমি আর একটা জিনিস দেখলাম, এই অর্ডারে কোথাও এই কথা উল্লেখ নেই, যদিও ইডি চেয়েছিল যে এক্ষুনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অন্তত ব্যবস্থা না নিয়ে যে সমস্ত সরকারি আধিকারিকরা বা আইপিএস অফিসাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে বা মুখ্যমন্ত্রীর কথায় ওইখানে গেছিলেন, নথি যেটা ইডি বারবার দাবি করছে যে ডাকাতি করে নথি নিয়ে আসা হয়েছে তাতে যুক্ত, তাদের বিরুদ্ধে তদন্ত করার জন্য ইডি একটা যদিও আর্জি করেছিল, সুপ্রিম কোর্ট সেই আর্জির কোনো মন্তব্য আজকে করেনি, সেই আর্জি গৃহীত হয়নি আজকে। ইডি দাবি করছে কয়লা স্ক্যামের ওপরে নথি খুঁজতে ওরা প্রতীক জেনের বাড়ি এবং অফিস রেড করে। এখানে দুটো প্রশ্ন। এক, কয়লা স্ক্যাম 2021-এ হয়েছিল, তারপরে সেটা নিয়ে রিসেন্ট পাস্টে কিছু শোনা যায়নি। হঠাৎ করে আসন্ন নির্বাচনের আগে ইডি কেন কয়লা স্ক্যামের ওপর রেড করলো? সেকেন্ড,
আদৌ কি কয়লা স্ক্যামের কোনো নথি খুঁজে পেয়েছে? কারণ বাজায়াপ্ত লিস্টের মধ্যে কিন্তু ইডি শূন্য তালিকা সাবমিট করেছে, কেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। কেন শূন্য তালিকা সাবমিট করেছে এটা তো আপনারা জানেন, কারণ কালকে কিন্তু রাজ্য সরকারের তরফে যে মামলা রুজু করা হয়েছিল কলকাতা হাইকোর্টে, কালকে যখন হিয়ারিং হয়েছে তখন কিন্তু সেই মামলা কার্যত ডিসমিস হয়ে যায়। তার কারণ হচ্ছে যে ইডি দেখায় হাইকোর্টকে যে প্রতীক জৈনের বাড়িতে বা ওইখানে আপনার আইপ্যাকের অফিসে ইডির আধিকারিকরা গেছিল, সেখান থেকে ইডি কিছু নিয়ে মানে কিছু ডকুমেন্টস নিয়ে তাদের সিজার লিস্ট করার আগেই মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে পৌঁছান এবং সেখানে আইপিএস অফিসাররা যান, যারা নবান্নে বিভিন্ন পোস্টে রয়েছেন, সিপি যান, আরেকজন মহিলা আইপিএস অফিসার তিনিও যান এবং তারা গিয়ে সমস্ত নথি সেখান থেকে বাজেয়াপ্ত করে নিয়ে তারা যেন তদন্ত করতে এসেছেন, মানে তারা ইডির ওপর দিয়ে চোরের ওপর বাটপাড়ি যে কথাটা বলে সেইটা করে নিয়ে তারা চলে গেছেন। যার জন্য ইডি বলেছে যে তাদের কাছে কোনো নথি নেই, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। সেই জন্যই আমার ধারণা যে ইডি শূন্য তালিকা দিতে বাধ্য হয়েছে এবং কালকে সেই জন্য রাজ্য সরকারের যে মামলা সেই মামলা ডিসমিস হয়েছে। যদিও আমার মনে হয় যে ইডি ইচ্ছা করলে, দেখুন প্রত্যেকটা জিনিসের আমরা যদি খুব সূক্ষ্ম এবং চুলচেরা বিচার করি, যদি রাজনীতির গন্ধ থেকে বাইরে গিয়ে নিরপেক্ষ বিচার করি, তাহলে কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা, অন্তত আমার কাছে। যেমন ইডি যে তদন্ত করতে গেছিল, সেক্ষেত্রে ইডি আইপ্যাকের অফিসে তদন্ত করতে ইডি যেতেই পারে, কিন্তু ইডির কাছে সিআরপিএফ ছিল। ইডি যখন বাধাপ্রাপ্ত হলো, সিআরপিএফরা ওখানে বসে বসে তারা কি ওখানে নাটক দেখছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গেছেন বলে? মুখ্যমন্ত্রীকে না হোক, মুখ্যমন্ত্রী তো সব ফাইল একা নিতে পারেননি, তার আধিকারিকরা নিচ্ছিল, তাদেরকে কেন গ্রেপ্তার বা বাধা দেওয়া হলো না ইডির, যেখানে সম্পূর্ণরূপে অধিকার রয়েছে? দ্বিতীয় হচ্ছে যে যদি কয়লা পাচার কাণ্ডে আইপ্যাকের কাছে তথ্য থেকেই থাকে, তাহলে সেটা ইডি আজকে এতদিন পরে এসে উদ্ধার করতে গেল কেন? সামনে নির্বাচন আসছে বলে ইডিকে কি তাহলে তৎপরতা দেখানোর জন্য কোনো পক্ষ থেকে, মানে অদৃশ্য কোনো হাত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল? যারা দেশে শাসন করেন, দিল্লিতে রয়েছেন, তাদের পক্ষ থেকে কোনো কিছু করা হয়েছিল? কারণ অতীতেও আমরা দেখেছি ইডি সিবিআইকে বারবার মুখ থুবড়ে পড়তে। আমি আপনাকে বলি যে যদিও অনুব্রত মণ্ডলকে কয়লা স্ক্যাম এই সেম এবং গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল, সিবিআইও তাকে গ্রেপ্তার করেছিল, প্রথমে ইডি তারপর সিবিআই, কিন্তু দুর্ভাগ্যজনক একজন আইনের ছাত্র হিসেবে বা আইনজীবী হিসাবে আমি এইটুকু বলবো, আমরা স্পষ্ট দেখেছি সুপ্রিম কোর্টে অনুব্রত মণ্ডলের বেলের রায়ে, সেখানে সুপ্রিম কোর্ট এইটা কোর্ট করে বলছে যে সিবিআই বা ইডি তার বিরুদ্ধে ওঠা একটাও পশু কেলেঙ্কারির কোনো এভিডেন্স কোর্টে দিতে পারেনি, তারপরে তাকে জামিন দেওয়া হয়েছিল, একদম পরিষ্কার। তাহলে আমার বক্তব্য হচ্ছে যে ইডির কাছে কি সত্যি উপযুক্ত তথ্য ছিল, নাকি ইডিকে দিয়ে কোনোভাবে সিস্টেমটাকে নিজে হাতে নেওয়ার কোনো চেষ্টা করা হয়েছিল? দেখুন, মামলা বিচারাধীন বিষয়ে অতিরিক্ত কথা বলা উচিত নয়, আমি এটা মনে করি, কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু মনে করছে যে ইডির কাছে তদন্ত করার মতন যথেষ্ট মেটেরিয়াল ছিল। সুতরাং এই বিষয়টা অন্তত আমার মনে হয় যথেষ্ট বিতর্কিত। সুপ্রিম কোর্ট যেহেতু বলছে, কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, ইডির যারা আধিকারিক ছিলেন আজকে, তারা কেন হেফাজতে নিয়ে ওই ডকুমেন্টসগুলো ফেরত নেওয়ার কথা সুপ্রিম কোর্টে বলছেন না? আমি এটা জানতে চাই। এখানে আরেকটা প্রশ্ন আমার মাথায় আসছে যে ইডি যদি কয়লা পাচার স্ক্যামের জন্যই রেড করে থাকে, তাহলে শুধু প্রতীক জৈনের বাড়ি আর ওনার নির্বাচনী অফিসকেই কেন রেড করলো? ওনার স্টিল প্ল্যান্টকে কেন রেড করা হলো না? ওনার দিল্লি এবং চেন্নাই অফিসকে কেন রেড করা হলো না? এই প্রশ্নটা আমারও, কারণ ইডি সিবিআই যখন একসঙ্গে কাজ করে বা ইডি কোথাও গিয়ে মানে ছাপ্পা মারে, যেটাকে বলে চলতি বাংলায় বা হিন্দিতে, হ্যাঁ, তখন কিন্তু তার সমস্ত জায়গাগুলো সারা দেশে একসাথে রেড করা হয়। এখানে শুধুমাত্র এই দুটো জায়গাকে রেড করা হলো, সল্টলেকে আইপ্যাকের অফিসকে রেড করা হলো।
যদিও আমি এখানে আরও একটা জিনিস মনে করি, এই মামলায় কোথাও একটা যেন গাফিলতি থেকে যাচ্ছে। আইপ্যাকের যারা রয়েছেন, আইপ্যাকের অফিসে কিভাবে একটা রাজনৈতিক দল বা একটা সরকারের ডকুমেন্টস বা নথি থাকতে পারে, এর অপরাধে আইপ্যাককে আরওসি থেকে বাদ দেওয়া উচিত, আইপ্যাককে সিজ করে দেওয়া উচিত, এবং আইপ্যাকের ডিরেক্টর সে ওই প্রতীক জৈনী হন না ওই বিহারের যিনি অনেকগুলো সবগুলো সিটে ভোটে লড়ে হেরে গেলেন, সেই আপনার ওই নামটা আমি ভুলে যাচ্ছি এই মুহূর্তে, উনিই হোক, ঠিক আছে, যদি তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইভাবে কোনো সরকারের নথিপত্র নিয়ে তাদের কোম্পানির মাধ্যমে টাকা পয়সা সাদা করা, মানে সাদাকে কালো, কালোকে সাদা এবং আরও দুর্নীতির সাথে যুক্ত থাকে, তাহলে আইপ্যাককে একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথাও ইডি কেন ভাবছে না? বা আইপ্যাকের বিরুদ্ধে, আইপ্যাকের যত জায়গায় এই ফাইলগুলো ছিল, যাদের আন্ডারে ছিল, শুধু তার ডিরেক্টর না, তাদের প্রত্যেককে কেন হেফাজতে নেওয়ার কথা ইডি ভাবছে না? এবং পাশাপাশি হচ্ছে যে মুখ্যমন্ত্রী আর যারা ওই নথিগুলো নিয়েছিলেন তাদেরকে হেফাজতে নিয়ে তাদের কাছ থেকে সদুত্তর নেওয়া বা তাদের কাছ থেকে ডকুমেন্টসগুলোকে উদ্ধার করা এবং তদন্ত চালিয়ে যাওয়া, এই বিষয়গুলোকে নিয়ে কেন কোর্টে সওয়াল হয়নি, এইগুলো কিন্তু যথেষ্ট চিন্তার বিষয় বলে আমার মনে হচ্ছে।